চাকরি থেকে অবসরে গিয়ে কিভাবে চলবেন এ নিয়ে দুশ্চিন্তা ছিল না মধ্যবিত্তের। সারা জীবনের চাকরি শেষে এককালীন যে অর্থ পেতেন তা নির্বিঘ্নে সঞ্চয়পত্রে বিনিয়োগ করতেন। অবসরে যাওয়া কর্মকর্তা কর্মচারীদের কেউ 3 মাস অন্তর, আবার কেউ প্রতি মাসে বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা দিয়ে সংসার চালাতেন। সরকারও সাধারণের এ নিরাপদ বিনিয়োগের অর্থ দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চালাতেন। এতে ব্যাংক থেকে বাজেট ঘাটতি অর্থায়নের জন্য বাড়তি ঋণ নিতে হতো না। কিন্তু নানা জটিলতায় এ সঞ্চয়পত্রের বিনিয়োগ এখন উল্টা পথে হাঁটছে। সর্বশেষ তথ্য মতে চলতি অর্থবছরের প্রথম 8 মাসে জুলাই থেকে ফেব্রুয়ারি সঞ্চয়পত্রের বিনিয়োগ হয়েছিল 55,862 কোটি টাকা। সেখানে উত্তোলন হয়েছে 59,372 কোটি টাকা। আলোচ্য 8 মাসে সঞ্চয়পত্রের নেট বিনিয়োগ না হয়ে বরং ঘাটতি হয়েছে 3,510 কোটি টাকা। সঞ্চয়পত্র থেকে কাঙ্ক্ষিত বিনিয়োগ না আসায় বাজেট ঘাটতি অর্থায়নে ব্যাংক ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যার মতে চলতি অর্থবছরের প্রথম 8 মাসে জুলাই থেকে ফেব্রুয়ারি সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়েছে 45,447 কোটি টাকা। একই সময়ে বাণিজ্যিক ব্যাংক থেকে কোনো ঋণ না পেয়ে উল্টো আগের নেয়া ঋণের প্রায় 4,045 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। ফলে সরকারের নেট ব্যাংক ঋণ দাঁড়িয়েছে প্রায় 41,392 কোটি টাকা। গত অর্থ বছরেও ব্যাংক ব্যবস্থা থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছিল সরকার। ওই অর্থ বছরে সরকার ঋণের নেয়ার পরিমাণ দাঁড়ায় 72,750 কোটি টাকা। এটি তার আগের 3 অর্থ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। ব্যাংকাররা জানিয়েছেন, ডলারের সংকটের কারণে ব্যাংকগুলো এমনিতেই অন্য ব্যাংক থেকে বাড়তি দামে ডলার কিনে আমদানি দায় মেটাচ্ছে। কিছু ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে নগদ টাকায় ডলার কিনে সংকট মেটাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যার মতে চলতি অর্থ বছরে প্রায় $10.5 বিলিয়ন কেনা হয়েছে নগদ টাকা দিয়ে। এতে ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংকের হাতে 1 লাখ কোটি টাকার উপর চলে গেছে। এমনিতেই ডলারের সংকটের কারণে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে নগদ টাকা দিয়ে ডলার কিনছে। পাশাপাশি 2 বছর টানা করোনা ভাইরাসের প্রভাবে পুরনো ঋণ আদায় কমে গেছে। করোনার পরে থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে নগদ আদায়ে ভাটা পড়েছে। এমন পরিস্থিতিতে ব্যাংকের নগদ টাকার প্রবাহ কমে গেছে। সব মিলে চাপে রয়েছে ব্যাংকিং খাত। এই অবস্থায় ব্যাংক থেকে অধিক মাত্রায় ঋণ নেওয়া হলে বেসরকারি খাতে বিনিয়োগ দেওয়ার সক্ষমতা ব্যাংকগুলো কমে যাবে বলে তারা আশঙ্কা করছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন মানুষের হাতে টাকা কম, ফলে সংসার চালাতে সঞ্চয়ে হাত দিচ্ছেন মানুষ, যার ফলে মানুষ আর সঞ্চয়পত্রে বিনিয়োগ করার মতন সেরকম সুবিধা পাচ্ছে না। 5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র বিনিয়োগে আয়কর রিটার্নের স্লিপ জমা করতে হচ্ছে, কিন্তু বিনিয়োগকারীদের অনেকে এ ঝামেলা যেতে চাচ্ছেন না। বিভিন্ন প্রকার সঞ্চয়পত্রে বিনিয়োগ সীমা কমিয়ে আনা হয়েছে। ফলে যাদের আগে থেকে বেশি বিনিয়োগ ছিল তারা মেয়াদ পূর্তিতে নতুন করে বিনিয়োগ করতে পারছেন না। এছাড়া প্রবাসী বন্ডে বিনিয়োগ সীমা কমিয়ে আনা ও এনআইডি শর্তের কারণে সেখানে কম বিনিয়োগ হয়েছে। যদিও সম্প্রতি প্রবাসী বন্ডের বিনিয়োগ সীমা ও এনআইডি সীমা শর্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড থেকে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের করের আওতায় নিয়ে আসতে নতুন বিনিয়োগের ক্ষেত্রে রিটার্ন দাখিল সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়। আগে টিআইএন জমা দিলেই বিনিয়োগ করা যেত। অনেকেই সঞ্চয়পত্র কেনার জন্য টিআইএন খুলতেন, কিন্তু বছর শেষে রিটার্ন জমা দিতেন না। সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের করের আওতায় নিয়ে আসতে তাই নতুন বিনিয়োগের টিআইএন সনদ জমা বাধ্যতামূলক করা হয়। এতে সাধারণ বিনিয়োগকারীরা যারা রিটার্ন জমা দেন না, এটি তাদের নতুন বিনিয়োগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এর প্রভাবে সঞ্চয়পত্রে নেট বিনিয়োগ কমে যায়। গত ফেব্রুয়ারিতে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে 7,105 কোটি টাকা, তবে মূল ও মুনাফা বাবদ পরিশোধ করতে হয়েছে 7,545 কোটি টাকা। সুতরাং বিক্রির চেয়ে পরিশোধের পরিমাণ বেশি, অর্থাৎ নেট বিক্রি বা ঘাটতি দাঁড়িয়েছে 440 কোটি টাকা। তথ্য বলছে, গত বছরের 2022 ফেব্রুয়ারিতে
নেট সঞ্চয়পত্রের বিক্রি পরিমাণ ছিল 2,523 কোটি টাকা। আবার অর্থ বছরে প্রথম 8 মাসে জুলাই থেকে ফেব্রুয়ারি নেট সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ঋণাত্মক 3,510 কোটি টাকা। এই কারণে সঞ্চয়পত্র থেকে কোনো ঋণই পায়নি সরকার। উল্টো আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্র নগদায়নের চাপে ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহ বিভিন্ন ব্যাংকে ব্যয় মেটাতে এবার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেওয়া বাড়িয়েছে সরকার। এর মধ্যে 45,500 কোটি টাকার ঋণ নিয়েও ফেলেছে। নিম্ন মধ্যবিত্ত সীমিত আয়ের মানুষ, মহিলা, প্রতিবন্ধী ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য সঞ্চয়পত্রের বিভিন্ন প্রকল্প চালু রয়েছে। সামাজিক সুরক্ষার কথা বিবেচনা নিয়ে সঞ্চয়পত্রে তুলনামূলক বেশি মুনাফা সুদ দেয় সরকার। বিশ্লেষকরা বলেছেন, পণ্য ও সেবার দামে লাগামহীন ঊর্ধ্বগতিতে জীবনযাপনের খরচ বেড়ে গেছে মানুষের, যার প্রভাব পড়েছে সঞ্চয়ে। বিশেষ করে নির্দিষ্ট আয়ে যাদের সংসার চলে তাদের অনেকেই এখন সঞ্চয়পত্র ভেঙে খাচ্ছেন। ফলে নির্দিষ্ট মেয়াদপূর্তির আগেও অনেকে সঞ্চয়পত্র ভেঙে সংসার চালাচ্ছেন। কেউ মেয়াদপূর্তিতেও পুনর্বিনিয়োগ না করে টাকা তুলে নিচ্ছেন। আবার যাদের কাছে টাকা আছে তারাও কড়াকড়ি নিষেধাজ্ঞার কারণে সঞ্চয়পত্রে খাটাতে আগ্রহী নন। প্রতি অর্থ বছরের বাজেটে নেট বিক্রি হিসাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থ বছরের সঞ্চয়পত্র বিক্রি থেকে নেট ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 35,000 কোটি টাকা। এটি গত অর্থ বছরের চেয়ে 3,000 কোটি টাকা বেশি। গত অর্থ বছরে সঞ্চয়পত্র থেকে তুলনামূলক কম ঋণ পেয়েছিল সরকার। পুরো অর্থ বছরে 32,000 কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে নেট ঋণ আছে 19,915 কোটি টাকা। অথচ করোনার পরও 2020-21 অর্থ বছরে সঞ্চয়পত্রের নেট বিনিয়োগ হয়েছিল প্রায় 42,000 কোটি টাকা। এটি তার আগের অর্থ বছরে ছিল মাত্র 14,428 কোটি টাকা। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সরকার কিন্তু নানা কড়াকড়ি কিন্তু সঞ্চয়পত্রের উপর চালু করেন, যার ফলাফল কিন্তু মানুষ সঞ্চয়পত্র থেকে মুখ ফিরিয়ে নেয়। সরকার যদি আবার আগের মতো সঞ্চয়পত্রে মানুষকে বিনিয়োগ করার সহজ সুবিধাগুলো দেয়, নিশ্চয় বাঙালি আবার এই সঞ্চয়পত্র বিনিয়োগের জন্য এগিয়ে আসবে। এবং সরকার যেহেতু সেই টাকাগুলো ব্যবহার করে এবং বিভিন্ন প্রকল্পের কাজ করে থাকে, আবার সেই প্রকল্পগুলো ভালোভাবে করতে পারবে। সুতরাং সরকারের প্রতি একটাই আবেদন, তিনি যেন আবার মানুষ সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন, সেই ব্যবস্থা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, তাদের সংসার স্বচ্ছভাবে চালাতে পারে। সরকার যেন সেই ব্যবস্থাটা আবার করে দেয় এবং অনেক অনেক সুবিধা যেন আরও নিয়ে আসে আপডেট, এবং যত বাধা বিপত্তিগুলো আছে সব কিছু যেন সরকার উঠিয়ে নেয়, এ প্রত্যাশা সকল অসহায় জনগণের পক্ষ থেকে। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।